So today our topic of discussion is nutritional disorders in the elderly. নিউট্রিশন তো একটা বিরাট বড় ব্যাপার, এর মধ্যে জাস্ট কিছু ওভারভিউ রয়েছে যেগুলো রেলিভেন্ট টু দ্য জেরিয়াট্রিক পপুলেশন, এজেড পপুলেশন. Our agenda will basically include three aspects of nutritional disorders in the elderly, that is malnutrition, obesity, and some specific micronutrient deficiencies. These three things as a whole lead to issues like muscle loss, which is also called sarcopenia, weight loss as a whole, lowered mobility of the person, falls, weakened bones, that is osteoporosis, anemia, and cognitive declines like dementia and other mood swings. The contributory factors. The major contributory factors are chronic diseases, physiological changes, reduced taste and smell, side effects of medications, and other social issues. এগুলো যদি একটু ডিটেলে আলোচনা করা যায়, ক্রনিক ডিজিজের মধ্যে ম্যালিগন্যান্সিজ, hypertension related issues, dyslipidemia related issues, diabetes, etc., connective tissue disorders like arthritis, etc., they all lead to reduced appetite, reduced absorptive powers, and other physiological changes in the GI tract. Physiological changes কি আমরা পরের স্লাইডে আসছি, তাতে দু চারটে পয়েন্ট. তারপর কি রিডিউস টেস্ট অ্যান্ড স্মেল. রিডিউস টেস্ট মানে যাকে আমরা অ্যাজিউসিয়া বলি, AGEUSIA, অ্যাজিউসিয়া, অ্যান্ড রিডিউস স্মেল, দ্যাট ইজ অ্যানোসমিয়া. এগুলোতে কি হয়, খাবারের প্রতি আকর্ষণটা কমে যায়, যেহেতু টেস্টটা কমে যায়, খাবারের গন্ধ পেলে, যেটা আমাদের স্যালিভেশনের যে প্রথম ফেজটা, কেফালিক ফেজ, যেটা খাবার দেখলে বা খাবারের গন্ধ পেলে আমাদের স্যালিভেশন শুরু হয়ে যায় মুখে, এই ফেজটাই অনেক উইক হয়ে যায়, স্যালিভেশন কমে যায়, মুখে একটা জেরোস্টোমিয়ার মতো হয়, খাবারের প্রতি আকর্ষণটা কমে যায়, খাবারের এনজয়মেন্টটাই অর্ধেক কমে যায় শুরুতেই. সাইড এফেক্টস অফ মেডিকেশন, বহু ওষুধ আছে যেগুলোতে খিদে কমে যায়, সব তোমরা সবাই জানো. আর কি সোশ্যাল ইস্যুস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট. বহু মানুষ একা থাকেন বা সঙ্গে স্পাউস যিনি থাকেন তিনিও হয়তো ইনডিসপোজড, ঠিক মতো সেন্সেই নেই বা কিছু করার মতো অবস্থাতে নেই, সেখানে খাবার তৈরি করা বা খাবারের ভ্যারাইটি আনা, এই ব্যাপারগুলো থাকে না. অনেকেই ফাইন্যান্সিয়ালি খুব ইনক্যাপেবল হন, নিউট্রিয়েন্ট রিচ ফুড যে ঠিক মতো জোগাড় করবেন বা খাবেন বা বানানো হবে সেই ক্ষমতাটা থাকে না. বাড়িতেও কেয়ার গিভার সেরকমভাবে না থাকলে এই খাবার নিয়ে কোনো প্রবলেম হলে সেগুলো সমস্যা হয়. নানা রকম রিলিজিয়াস ইস্যুস আছে, যারা বিধবা তারা অনেকেই ডিম মাংস খান না, সেটা একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায় পরবর্তীকালে. ক্যালসিয়ামের অভাব থাকে অনেকেরই. তো এই সমস্ত নানা কারণে এলডারলিদের malnutrition potentiated হয়. Addressing these issues are critical as they are linked to increased mortality, functional impairment, and reduced quality of life in the older adults. Common nutritional disorders এর আন্ডারে আমরা তিনটে জিনিসকে রাখবো. এক নম্বর হচ্ছে malnutrition or undernutrition, দু নম্বর হচ্ছে obesity or overnutrition, আর থার্ডলি micronutrient deficiencies. অ্যাকচুয়ালি ম্যালনিউট্রিশনের মধ্যে আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন দুটোই পড়ে, কিন্তু এখানে আমরা বোঝার সুবিধার জন্য দুটোকে আলাদা আলাদা হেরে ধরি. ম্যালনিউট্রিশনে কি হয়, ইনসাফিসিয়েন্ট ইনটেক অফ ক্যালোরিজ অ্যান্ড নিউট্রিয়েন্টস অফেন লিডিং টু ওয়েট লস, মাসল অ্যাট্রফি অ্যান্ড ফ্রেইলটি. ফ্রেইলটিটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি. ওবেসিটিতে কি হয়, দেয়ার ইজ এক্সেসিভ বডি ওয়েট, ইনক্রিজড রিস্ক অফ ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, অস্টিওআর্থ্রাইটিস, লো ব্যাক পেন and other chronic conditions. বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস আর লো ব্যাক পেনটা খুব সিগনিফিকেন্ট এক্ষেত্রে, কারণ যত ওবিস হবে, যত বডি ওয়েট বাড়বে, কম্পাউন্ডেড উইথ আদার অকুপেশনাল ফ্যাক্টরস, তত হাঁটুর ওপর চাপ বাড়বে, আস্তে আস্তে হাঁটুর অ্যাট্রিশন হবে, নি জয়েন্ট হয়ে যাবে, নি জয়েন্টের লিগামেন্টাল স্ট্রাকচারগুলো আস্তে আস্তে করোডেড হয়ে যাবে, সাইনোভিয়াল ফ্লুইড কমে যাবে. সো দেয়ার ইজ আর্লি অস্টিওআর্থ্রোসিস. সেটাকে যদি তাড়াতাড়ি অ্যাড্রেস না করা যায়, আস্তে আস্তে বেড়ে যাবে. বেড়ে গেলে ইট সেটস আ ভিসিয়াস সাইকেল. হাঁটুর ব্যথার জন্য মানুষ আরো বেশি হাঁটতে পারে না, আরো না হাঁটতে পারলে আরো ওয়েট গেইন করে, তাতে পুরো জিনিসটাই পোটেনশিয়েটেড হতে থাকে. লো ব্যাক পেনের ক্ষেত্রেও তাই,
যাদের ট্রাঙ্কাল ওবেসিটি খুব বেশি তাদের ক্ষেত্রে অ্যারাউন্ড দ্য পেলভিস যে ওয়েটের যে ব্যালেন্সটা থাকার কথা সেটা থাকে না, লিগামেন্টগুলো স্ট্রেন হয়, তার থেকে ইলিওলাম্বার স্পাইনে ইলিওলাম্বার বলছি ডর্সোলাম্বার স্পাইনে এবং ভার্টিব্রাল বডিতে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস আসতে শুরু করে, লাম্বার স্পন্ডাইলোসিস হতে শুরু করে, দ্যাট লিডস টু লো ব্যাক পেইন। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিসে কি আছে? ল্যাক অফ এসেনশিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ফর এক্সাম্পল ভিটামিন ডি, ভিটামিন B12, ক্যালসিয়াম, আয়রন, এটসেট্রা। Just taking into account few factors that contribute to the nutritional issues in this age group. Physiological changes কি কি? Reduced appetite, যত বয়স বাড়ে বেশিরভাগ মানুষেরই খিদে কমতে শুরু করে। Reduced taste and smell, যেটা আগে বললাম। ডাইজেশনের ক্ষমতাটা কমতে শুরু করে ডিউ টু ভেরিয়াস ইস্যু, কিছুটা এজ রিলেটেডও হয়, কিছুটা বিভিন্ন ক্রনিক ডিজিজের জন্য হয়, স্লো ডাইজেশন। এরপর ইম্পেয়ার্ড নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন ঠিক মতো হয়, যেমন ভিটামিন B12 এর অ্যাবজর্পশন অনেক কমে যায়, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়, আয়রন অ্যাবজর্পশন কমে যায়, যার ফলে তার থেকেও এই ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো থেকেও নিউট্রিশনাল ইস্যুজ আসতে শুরু করে। এরপর কি ক্রনিক ডিজিজেস, conditions like malignancies, heart disease, diabetes that increase the nutritional needs and impair absorption. এগুলো সবই হাইলি ক্যাটাবলিক স্টেট, যার ফলে শরীরে প্রোটিন এবং ক্যালোরির ডিমান্ডটা বেড়ে যায়, অথচ যেহেতু ফুড ইনটেক কমে, অ্যাবজর্পশন কমে, ডাইজেশনের ক্ষমতা কমে, সেহেতু একদিকে ডিমান্ড বাড়ছে, অন্যদিকে সাপ্লাই কমে যাচ্ছে, সুতরাং দ্যাট প্রেসিপিটেটস মোর অ্যান্ড মোর ম্যালনিউট্রিশন। ওরাল অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যুস, পুয়ার ডেন্টিশন, দাঁত পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে, দাঁত বাঁধিয়েছেন সেটা সেভাবে কাজ করছে না, কাজেই দেয়ার বিকামস চিউইং প্রবলেমস, জিআই ডিসঅর্ডার্স হয়, ডিসফেজিয়া হয়, অল দিস হিন্ডার দ্য ফুড ইনটেক অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। এরপর কি মেডিকেশনস, পলিফার্মেসি দ্যাট ক্যান কজ সাইড এফেক্টস, ড্রাগ ইন্টারাকশনস, অ্যানোরেক্সিয়া। তিনভাবেই খাওয়া কমে যাবে, খিদে কমে যাবে, কিছু সাইড এফেক্টের জন্য হয়তো খাবার ঠিকমতো অ্যাবজর্পশন হবে না বা ডাইজেশন হবে না, আর ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশনেও তার থেকেও ফুড ইনটেক কমে যাবে। দ্য কগনিটিভ অ্যান্ড ইমোশনাল ফ্যাক্টরস লাইক ডিমেনশিয়া, ডিপ্রেশন, ফরগেটফুলনেস, লোনলিনেস, যাদের বিশেষ করে বাড়িতে সেরকম লাভিং কেয়ার গিভার কেউ নেই, তাদের ক্ষেত্রে এই ইস্যুগুলো থেকেই খুব র্যাপিডলি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দিতে শুরু করে, বিকজ দে ডিক্রিজ দ্য ফুড ইনটেক অ্যান্ড দ্য এবিলিটি টু প্রিপেয়ার অর প্রকিউর ফুড। Finally, the socio-economic factors. There is limited income which can restrict access to nutritious food and a lack of social support that can lead to inadequate food intake. তো এই নিউট্রিশনাল ডিসঅর্ডারের কনসিকুয়েন্স কি হবে? এক নম্বর হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ মর্টালিটি, দ্য ইমিউন সিস্টেম ইজ উইকেন্ড, there is poor wound healing and slow recovery from surgery and illness. There is gradual physical and cognitive decline, reduced ability to perform the daily activities, and increased risk of pressure sores. যে পেশেন্ট বেডরিডেন আছেন বা কোনো কারণে দিনের একটা বড় অংশ তাকে শুয়ে থাকতে হচ্ছে, তার যদি নিউট্রিশন ঠিক মতো না থাকে, যত প্রেশার পড়বে প্রেশার পয়েন্টগুলোতে, তত আস্তে আস্তে সেগুলোতে সোর হওয়ার প্রবণতা বাড়বে, তার হিলিংটা ঠিক মতো হবে না, এবং ওয়ান্স আ সোর স্টার্টস ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু হিল দ্যাট। এবার ম্যানেজমেন্টে যদি আমরা যাই, প্রথম কথা হচ্ছে রেগুলার স্ক্রিনিং করতে হবে, আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়ালস অ্যাট রিস্ক। এই যে কারণগুলোর কথা এতক্ষণ বললাম, এই ফ্যাক্টরগুলো যাদের ক্ষেত্রে আছে সেই পেশেন্টগুলোকে আইডেন্টিফাই করে সেটার ব্যবস্থা করতে হবে, সো দ্যাট দের ইজ প্রাইমারি প্রিভেনশন অফ দিস নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস। ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট করতে হবে বাই ক্রিয়েটিং আ ব্যালেন্স ডায়েট উইথ প্রপার নিউট্রিয়েন্ট ডেন্সিটি। যাদের যে ব্যাপারটায় ডেফিসিয়েন্সি থাকছে সেটাকে অ্যাড্রেস করা, যার অ্যানিমিয়া দেখা দিচ্ছে তাকে আয়রন ফর্টিফাই করার ব্যবস্থা করা, যার প্রোটিন ইনটেক খুব কম হচ্ছে, সেরকম একটা ক্যাটাবলিক স্টেট, তাকে সেই প্রয়োজন মতো তার প্রোটিনের সাপ্লিমেন্টেশনের ব্যবস্থা করা। নিউট্রিয়েন্ট ফর্টিফিকেশন ইউজিং ফর্টিফাইড ফুডস অ্যান্ড সাপ্লিমেন্টস ফর স্পেসিফিক ডেফিসিয়েন্সিস। এরপর কি মেডিকেল ইন্টারভেনশনস অ্যাড্রেসিং দ্য আন্ডারলাইং ডিজিজেস অ্যান্ড মেডিসিনাল সাইড এফেক্টস। যদি কোনো মেডিসিনের জন্য অ্যানোরেক্সিয়া হয়, লেস ডাইজেশন হয়, লেস অ্যাবজর্পশন হয়, সেটাকে ব্যবস্থা করা, দরকার হলে মেডিসিন চেঞ্জ করা, দরকার হলে তার ডোজ অ্যাডজাস্ট করা, এগুলো। আর কি নিউট্রিশনাল কাউন্সেলিং, প্রোভাইডিং গাইডেন্স অ্যান্ড সাপোর্ট টু দ্য এল্ডারলি অ্যান্ড কেয়ার গিভার্স। কি ধরনের প্রবলেম হচ্ছে, কি ধরনের ডেফিসিয়েন্সি হচ্ছে,
সেই ব্যাপারটা নিয়ে সেই পেশেন্টকে বোঝানো, তার দরকার হলে একটু ডায়েটটা মডিফাই করা। পেশেন্ট হয়তো অ্যানিমাল প্রোটিন, একজন বিধবা মানুষ একদমই অ্যানিমাল প্রোটিন কিছু খান না, তাকে একটু বোঝানো যে আপনি যদি মাছ ডিম মাংস নাও খান, আপনি একটু দুধের জিনিস খেতে পারেন, আপনি দই খেতে পারেন, দই খেলে আপনার খুব উপকার হবে, উনি সয়াবিনের জিনিস কিছু খেতে পারেন। অনেক মাশরুম আছে যেগুলোতে প্রোটিন পার্সেন্টেজ খুব বেশি, যদি তিনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে সে ধরনের মাশরুম তাকে খাওয়ানো, বিশেষ করে মিল্ক প্রোডাক্টস এবং সয়াবিন ওই জাতীয় বা ডাল জাতীয় এই জিনিসগুলোকে বেশি করে খাওয়ানো। এবার আমরা আসছি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে। অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে, মিনারেলস এবং ভিটামিনস মেনলি। তার মধ্যে প্রথমেই আমরা বলি ক্যালসিয়ামের কথা, which is important for the bone density and strength of muscles and also for the blood coagulation cascade. Vitamin D, it promotes bone health and muscle strength. Magnesium, which is very important in the metabolism of glucose and regulation of blood pressure. Vitamin C, important for absorption of iron and proteins, creation of connective tissues, wound healing, and it also fights malignancy with its antioxidant properties. Vitamin E, it has got a great antioxidant quality which combats the diseases that are caused by free radicals, and it supports the immune system functioning. Vitamin B6 supports protein absorption and other cognitive functions. Other micronutrients being potassium, vitamin B12, omega-3 fatty acids, dietary fibers, zinc, etc. Now, why is the vitamin B12 deficiency common in the elderly? একটা বড় কারণ হচ্ছে লো লেভেল অফ গ্যাস্ট্রিক অ্যাসিড। গ্যাস্ট্রিক অ্যাসিড লো লেভেল কেন হয়ে যায়? কারণ এলডারলি পেশেন্টদের গ্যাস্ট্রিক মিউকোজা থিনিং হয়, উইকেনিং হয়, তার জন্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কম হয়, আর গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কম হলে ভিটামিন B12 অ্যাবজর্পশনটাও কমে যাবে। কিছু কিছু মেডিকেশনের এফেক্টে হতে পারে, যেমন মেটফরমিনের এফেক্টে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। তো যে কারণে যে সমস্ত পেশেন্ট মেটফরমিন অনেকদিন ধরে খাচ্ছেন বা একটু হাই ডোজে খাচ্ছেন, তাদের অনেককেই কন্টিনিউয়াস বা ইন্টারমিডিয়েন্টলি B12 সাপ্লিমেন্টেশন করার দরকার হয়। অ্যালকোহলিজম, যারা ক্রনিক অ্যালকোহলিক বিশেষ করে, ইট ইরিটেটস দ্য গ্যাস্ট্রিক মিউকোসা অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ পুয়ার ডায়েট, ভিটামিন B12 অ্যাভেলেবিলিটি এবং অ্যাবজর্পশন দুটোই কমে যায়। যিনি রেগুলার ক্রনিক অ্যালকোহলিজমে ভুগছেন, তার এমনি খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, জাঙ্ক ফুড খান বা হয়তো যখন একটু হাই হয়ে গেছেন খাওয়া তো খেলেনি না, এই না খেতে 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 যে নিউট্রিশনটা হয়, ম্যাল নিউট্রিশনটা হয়, তার থেকে ভিটামিন B12 অ্যাবজর্পশনটা কমে যায়। আর এই ধরনের মানুষরা সাধারণত যে ধরনের খাবার খান তাতে ভিটামিন B12 অতটা কোয়ান্টিটি থাকে না। আর যেহেতু গ্যাস্ট্রিক একটা ক্রনিক গ্যাস্ট্রাইটিসের মতো হয়ে যায়, সুতরাং ভিটামিন B12 অ্যাবজর্পশনটা অনেক কমে যায়। সার্জারিজ দ্যাট রিমুভ দ্য স্টমাক অর স্মল ইন্টেস্টাইন পার্শিয়ালি আর ফুললি, এই ধরনের অপারেশন এখন আর অতটা হয় না, অ্যাপার্ট ফ্রম দ্য ম্যালিগনেন্সি রিলেটেড ইস্যুস। আগে যেগুলো হতো ক্রনিক পেপটিক আলসার ডিজিজের জন্য কিছু কিছু অপারেশন হতো যাতে স্টমাকের একটা বড় অংশ কেটে বাদ দেওয়া হতো। তো সেইগুলো হলে যেহেতু গ্যাস্ট্রিক মিউকোসার একটা বড় অংশ বাদ চলে গেল, সুতরাং অ্যাবজর্পটিভ সারফেসটাই অনেক কমে গেল, তার থেকে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকতো। Any problems that causes poor absorption in the stomach or small intestine, for example ulcerative colitis, Crohn's disease, etc. এতেও ইন্টেস্টিনাল লেভেলে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনটা অনেক কমে যাচ্ছে। Now vitamin B12 deficiency is often missed in the elderly. কেন? Because symptoms are often overlooked and the deficiency related issues progress very slowly. সেহেতু ডায়াগনোস করতে অনেক দেরি হয়ে যায় যদি না ডক্টর স্পেসিফিক্যালি সেই ব্যাপারটা নিয়ে সচেতন থাকে এবং সেটাকে খোঁজে। Unlike many problems that affect the seniors, vitamin B12 deficiency is quite treatable. কিরকম? কখন আমরা এটার জন্য টেস্ট করব? If you have been concerned about the memory, the cognitive functions, neuropathy, walking and anemia, এই ইস্যুগুলো যদি থাকে তাহলে একটু খেয়াল করে দেখতে হবে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কোনো ফিচার্স কোনটাতে পাওয়া যাচ্ছে কিনা, তাহলে সেটাকে টেস্ট করতে হবে। কমন রিস্ক ফ্যাক্টর কি কি এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে? যদি ভেজিটেরিয়ান ডায়েট হয়, ভেজিটেরিয়ান ডায়েট যারা খান তাদের কিন্তু B12 ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে।
গ্যাস্ট্রিক এলিমেন্টস অবভিয়াসলি যেগুলো এতক্ষণ বললাম তার জন্য গ্যাস্ট্রিক এলিমেন্টস থেকে B12 ডেফিসিয়েন্সি হবে। প্যানক্রিয়াটিক অর স্মল ইন্টেস্টিন এলিমেন্টসেও তাই হবে বিকজ অফ digestive problem and absorptive problem both, and prolonged use of medications that reduce the gastric acid secretion. অনেক পেশেন্ট আছেন যারা পিপিআই অ্যাবিউজ করেন, ডাক্তার হয়তো 6 সপ্তাহ 4 সপ্তাহ বা 6 সপ্তাহ একটা প্যান্টোপ্রাজল খেতে বলেছেন, বমিপ্রাজল খেতে বলেছেন, পেশেন্ট একবার দুবার এসে আর ফলো আপ এলেন না, তিনি বাড়িতে দোকান থেকে সেই প্যান্টোপ্রাজল কিনে খেয়েই যাচ্ছেন 5 বছর 10 বছর এরকম নিজে নিজে কিনে প্যান্টোপ্রাজল খাচ্ছেন, বমিপ্রাজল খাচ্ছেন, এমন বহু রোগী আছে বাজারে, তোমরা ওপিডিতে গেলেই দেখতে পাবে। এই যে প্রলংড ইউজ অফ পিপিআই হচ্ছে, এরা তো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে কমিয়ে দিচ্ছে, সেই কমিয়ে দেওয়ার জন্য ওদিকে ভিটামিন B12 অ্যাবজর্পশন কমে যাচ্ছে এবং আদার ইস্যুস দেখা যাচ্ছে। কি করে আমরা ট্রিটমেন্ট করবো B12 ডেফিসিয়েন্সি ইন দ্য এলডারলি? ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে IM ইনজেকশন অফ 1000 মাইক্রোগ্রাম অফ ভিটামিন B12 intramuscularly. This bypasses any problem with the absorption. যেহেতু সরাসরি ব্লাডে চলে যাচ্ছে, সেহেতু স্টমাকের কতটা অ্যাবজর্পটিভ সারফেস, সেখানে গ্যাস্ট্রিক অ্যাসিড কতটা তার ডাইজেস্ট করার ক্ষমতা আছে কিনা, এই ইস্যুগুলোই আসছে না, সরাসরি ব্লাডে চলে যাচ্ছে। সুতরাং যে ডেফিসিয়েন্সিটা হয়ে আছে পেশেন্টের, সেটা র্যাপিডলি অনেকটা কারেক্টেড হয়ে যায়। এটা গেল IM ইনজেকশনের কথা। অল্টারনেটিভ কি? হাই ডোজ ওরাল সাপ্লিমেন্টস। ওরাল সাপ্লিমেন্ট হচ্ছে 1000 থেকে 2000 মাইক্রোগ্রাম পার ডে, 1000 to 2000 মাইক্রোগ্রাম পার ডে ডেলি নিয়ে যেতে হবে। This may take longer to work because of the absorptive issues. So it is not ideal for initial correction. যখন ডায়াগনোসড হচ্ছে পেশেন্টের অনেক সিমটমস রয়েছে, তুমি প্রথমে ইনজেকশন দিয়ে যাও যাতে তার ইমিডিয়েটলি কিছুটা ডিপোজিট হয়, তার থেকে ইমিডিয়েটলি সিমটমসগুলো অনেকটা কমতে শুরু করবে। তার সাথে তুমি ওরালটা স্টার্ট করো বা 2-4 দিন বাদে ওরালটা স্টার্ট করো, যাতে মেনটেন্যান্সটা হতে থাকে। ইউজ মেইনলি ফর মেনটেন্যান্স টিস্যু ট্রিটমেন্ট। এবার নাও মোস্ট সিনিয়র্স প্রেফার ওরাল সাপ্লিমেন্টস ফর অবভিয়াস রিজনস। একটা নিডল অ্যাংজাইটি আছে, ইনজেকশন নিতে হবে শুনে অনেকের মাথা খারাপ হয়ে যায়, তো সবাই বলেন যে মুখে আমাকে ট্যাবলেট দিন, ইনজেকশন দেবেন না। কিন্তু ট্যাবলেটটা খেয়ে কাজ হতে সময় লাগবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, তার যদি এই অ্যাবজর্পশন নিয়ে প্রবলেম হয় ডিউ টু লেস গ্যাস্ট্রিক অ্যাসিড বা ইম্পেয়ারমেন্ট অফ দ্য অ্যাবজর্পটিভ সারফেস, তাহলে সেটা বায়োঅ্যাভেলেবিলিটিও কমে যাবে, সেটাতে রিকভারি হতে আরো বেশি সময় লাগবে। কিন্তু যদি পেশেন্ট একেবারে ইনজেকশন না নিতে চান, ইউ হ্যাভ টু গিভ দ্য ওরাল সাপ্লিমেন্ট। হাই লেভেলস অর ওভারডোজ ডাজন্ট কজ টক্সিসিটি, এটা খুব মনে রাখার মতো কথা। কারণ কি? ওভারডোজ করলেও পেশেন্টের টক্সিসিটি হবে না, বিকজ ইটস এ ওয়াটার সলিউবল ভিটামিন। বাড়তি শরীরে যেটুকু ঢুকবে পেচ্ছাপের সাথে বেরিয়ে চলে যাবে, কোনো টক্সিসিটি তৈরি করবে না। যে কোনো বি কমপ্লেক্সের আন্ডারে যে সমস্ত ভিটামিনগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, দেয়ার ইজ নো টক্সিসিটি। ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন নিশ্চয়ই মনে আছে। 4টে হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন: অ্যাডেক, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। 4টে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। বাকি সব ওয়াটার সলিউবল ভিটামিন, যেগুলো যদি কম বেশি ওভারডোজ হয়, ভিটামিন সি, ভিটামিন বি, এটসেট্রা এটসেট্রা, তাতে কোনো টক্সিসিটি হবে না। ভিটামিন B12 ইজ সামথিং লাইক দ্যাট। ফলো আপ টেস্ট করতে হবে টু কনফার্ম অ্যাডিকুয়েট ব্লাড লেভেল। আবার আমরা আসি ম্যালনিউট্রিশন ইন দ্য এলডারলিতে, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ increased mortality and morbidity and physical decline in the quality of life and the activities. It is reflected by involuntary weight loss, মানে পেশেন্ট খেটে ওজন কমাচ্ছেন না, যে রোজ সকালে বা 1 ঘন্টা করে হাঁটেন বা জগিং করেন, সেরকম কোনো এফর্ট দিচ্ছেন না, অথচ দেখা যাচ্ছে তার স্টেডিলি একটু একটু করে ওজনটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ইনভলান্টারি ওয়েট লস। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি স্পেসিফিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে, এবং দেয়ার ইজ লো বডি মাস ইন্ডেক্স। এইগুলো যদি হয়, এইগুলো রিফ্লেক্ট করছে যে পেশেন্টের আস্তে আস্তে ম্যালনিউট্রিশন হয়ে যাচ্ছে, দেয়ার ইজ ফিজিক্যাল ডিক্লাইন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ ডিক্লেয়ার্ড হেলদি এজিং টু বি আ প্রায়োরিটি অফ ইটস ওয়ার্ক অন এজিং বিটুইন 2016 and 2030। এই 15 বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ভিশনগুলো নিয়েছিল, তার মধ্যে এল্ডারলিদের নিউট্রিশনের মোটো ওয়ার্ড হিসেবে নেওয়া হয়েছিল হেলদি এজিং। মানুষের এজিং হবে, বাট দ্যাট উইল বি হেলদি এজিং, এজিং গ্রেসফুলি। বাই 2050 দেখা যাবে যে অ্যাডাল্টস মোর দ্যান 65 ইয়ার্স উইল বি মোর দ্যান ডাবল অফ লেস দ্যান 5 ইয়ার্স চিলড্রেন পপুলেশন, অ্যান্ড মোর দ্যান দ্য অ্যাডোলেসেন্টস বিটুইন 15 to 24 ইয়ার্স। 15 থেকে 25 বছরের যত মানুষ, তাদের সংখ্যার থেকে
65 বছরের বেশি এমন মানুষের সংখ্যা বেশি থাকবে, এবং লেস দ্যান 5 যাদের এজ তাদের অন্তত ডাবল হবে অ্যাবাভ 65 এজ গ্রুপের কথা। সুতরাং এই এল্ডারলি পপুলেশনের নিউট্রিশনাল ইস্যুস এবং অন্যান্য ইস্যুসগুলো এতটা ইম্পর্টেন্ট হয়ে দেখা দিচ্ছে এই কারণেই। ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ম্যালনিউট্রিশন, প্রোটিন ক্যাটাবলিজম ক্যান বি প্রোনাউন্সড। কিছু কিছু কোমরবিডিটি আছে যাতে প্রোটিন ক্যাটাবলিজমটা খুব বেশি হয়। যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, প্রচন্ড রকম ক্যাটাবলিজম হচ্ছে। যাদের বিভিন্ন ধরনের পলিআর্থ্রালজিয়া আছে, পলিআর্থ্রাইটিস আছে, সেগুলোর ক্ষেত্রে প্রোটিন ক্যাটাবলিজম অনেক বেশি হয়। তো সেই অনুযায়ী তাদের সাপ্লিমেন্ট করা দরকার হবে। ডিজিজ রিলেটেড ম্যালনিউট্রিশন causes rapid skeletal muscle wasting, আর এজ রিলেটেড ম্যালনিউট্রিশন this cause slower but progressive loss of muscle mass. ডিজিজ রিলেটেড হলে খুব র্যাপিড ডিক্লাইন হবে, যদি এজ রিলেটেড হয় তাতেও হবে কিন্তু হয়তো অতটা ফাস্ট হবে না। দিস লিড টু লোয়ার মাসেল মাস, লোয়ার মাসেল স্ট্রেংথ অ্যান্ড ফাংশন। মাসেলের ওভারঅল মাসও কমে যাবে, মাসেলের স্ট্রেংথ এবং পাওয়ারও ততই কমে যাবে আস্তে আস্তে, with severe implications for physical performance. Also, reduced bone mineral mass in higher age. There is poor physical performance and coordination, leading to high risk of fall and pathological fractures. Now, malnutrition related protein catabolism along with micronutrient deficiency, এই দুটোর থেকে কি হবে? There will be impaired immune function, তার থেকে হবে loss of cell mediated immunity, তার থেকে হবে increased risk of infection and delayed recovery from diseases. That will lead to impaired wound healing and tissue recovery, finally leading to reduced quality of life and higher expenditure for healthcare. Now, role of malnutrition in the geriatric syndromes of frailty, fatigue and sarcopenia. Frailty ব্যাপারটাকে আমরা ছোট করে একটু আলোচনা করে নিই। ফ্রেইলটি থেকে ছোট শর্ট নোট আসতে পারে, খুব বেশি কিছু বলার নেই, অল্প কতগুলো জিনিস গুছিয়ে লিখে দিতে পারলেই নাম্বার পাওয়া যাবে। ইট ইজ কমন মাল্টিফ্যাক্টরিয়াল কন্ডিশন অকারিং ইন হায়ার এজ উইথ সিরিয়াস ইমপ্লিকেশনস ফর হেলথ। মাল্টিফ্যাক্টরিয়াল কি কি পরে আসছি। phenotypical presentations of accumulated and underlying age-related dysfunctions spanning over different organ systems. অনেকগুলো এজ-রিলেটেড ফিজিওলজিক্যাল চেঞ্জেস বিভিন্ন সিস্টেমে, যেগুলো কয়েক ডিকেড ধরে আস্তে 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 শরীরে জমা হচ্ছে, সেইগুলো যখন ফিজিক্যালি ম্যানিফেস্ট করতে শুরু করে, সেটাই হচ্ছে এই ফ্রেইলটি অ্যান্ড আদার জেরিয়াট্রিক সিনড্রোমস। These include dementia and delirium, depression, incontinence, both fecal and urinary, risk of fall, visual and auditory impairments, wound healing disorders, frailty and sarcopenia. Together, ভেবে দেখো এগুলো হচ্ছে এজ রিলেটেড যে ব্যাপারগুলো আমরা দেখি, ফিজিক্যাল যে প্রবলেমগুলো হতে থাকে, যে ক্ষয়গুলো শরীরে হতে থাকে, যে ইম্পেয়ারমেন্টগুলো হতে থাকে শরীরের বিভিন্ন সিস্টেমে, all these are together included in this. Dementia and delirium, mental issues, depression, fecal and urinary incontinence, risk of fall, তার থেকে fractures হবে, visual and auditory impairments হবে, wound healing disorders হবে, frailty and sarcopenia. Involuntary weight loss এর সম্বন্ধে একটু আগে বলেছিলাম, it is a hallmark of malnutrition. প্রথম এই জিনিসটা থেকেই বোঝা যাবে যে পেশেন্ট আস্তে আস্তে ম্যালনারিশ হয়ে যাচ্ছেন, তার যা রিকোয়ারমেন্ট ক্যালোরি এবং প্রোটিন রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ নট বিং মেট। দিস ইজ ইনএভিটেবলি অ্যাসোসিয়েটেড উইথ লস অফ স্কেলিটাল মাসল মাস, হুইচ ইজ মোর ইন হায়ার এজ গ্রুপ, অ্যান্ড দিস ইনক্রিজেস দ্য রিস্ক অফ ডেভেলপিং সার্কোপিনিয়া। হোয়াট ইজ সার্কোপিনিয়া? দিস ইজ লস অফ মাসল, মাসল মাস, মাসল স্ট্রেংথ, মাসল ফাংশন। একটা 80 বছরের 75 বছর 80 বছরের বেশি মানুষকে দেখো তুমি, বোথ মেল অ্যান্ড ফিমেল, শরীর শুকিয়ে গেছে, চামড়া কুত্তো কুচকে যাবেই, একদম একটা শুকনো মানুষ সোজা কথায় বলতে গেলে। আস্তে আস্তে যত দিন যাবে তিনি যেন নিজের শরীরটা যেন আরো ছোট যাচ্ছে, নিজেদের মধ্যে গুটিয়ে যাচ্ছে। তার কারণ কি? বোন লস হচ্ছে, মাসেল মাস লস হচ্ছে, হাত পা সরু হয়ে যাচ্ছে, এটি হচ্ছে সার্কোপিনিয়া। মাসেলের মাস তো ছোট হচ্ছেই, ছোট হওয়ার জন্য তার স্ট্রেংথও কমে যাচ্ছে, তার ফাংশনও কমে যাচ্ছে।
As sarcopenia and malnutrition often occur together, a new term, sarcopenia malnutrition syndrome, was coined. যেখানে ওভারঅল malnutrition আছে তার সাথে মাসল লস সার্কোপিনিয়াও আছে। টুগেদার দিস ইজ কল্ড সার্কোপিনিয়া malnutrition syndrome. সার্কোপেনিক ওবেসিটিটা কি ব্যাপার? সার্কোপিনিয়া মানে আমরা জানি যে মাসল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, শরীর আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তাহলে সার্কোপেনিক ওবেসিটি ব্যাপারটা কি? There is reduced lean mass and increased fat mass. It is a high risk body composition phenotype. কি রকম? পেশেন্টের মাসলের মাস কমে যাচ্ছে, বাট there is proliferation of the adipose tissue. মাসলের মধ্যে, বোনের মধ্যে অ্যাডিপোসিটি যেগুলো নর্মাল যে টিস্যুগুলো সেগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে, and that place is being taken up by adipose tissue. যখন আমরা অস্টিওপোরোসিস পড়েছিলাম মনে করে দেখো, আমরা বলেছিলাম যে বোন অস্টিওলজিক যে আর্কিটেকচারটা, সেখান থেকে বোন টিস্যুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আর সেখানে অ্যাডিপোস টিস্যু এসে যাচ্ছে, যার জন্য বোনের স্ট্রেংথ কমে যাচ্ছে, ঝট করে ট্রিভিয়াল ট্রমা থেকে ফ্র্যাকচার হয়ে যাওয়ার ভয় থাকছে। সেই যে ব্যাপারটা, ওই জিনিসটাই মাসেলেও হচ্ছে। মাসেল সেলগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে, রিপ্লেসড হয়ে যাচ্ছে। দ্যাট প্লেস ইজ বিং টেকেন ওভার বাই ফাইবার্স অ্যান্ড অ্যাডিপোস টিস্যু। তো এই যে ব্যাপারটা, সেখানেই তাহলে এটা হবে যে লিন মাসেল মাসটা কমে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ইনক্রিজ ফ্যাট মাস হুইচ ডিনোটস দ্য হাই রিস্ক বডি কম্পোজিশন ফেনোটাইপ। এর থেকে নানা রকম ক্রনিক সিনিস্টার সিগনিফিকেন্স আছে, এরকম নানা রকম ক্রনিক ডিজিজ দেখা দেবে। Evaluating muscle mass is important independently from weight loss, since the age-related changes in body composition, for example, increase in visceral fat mass, may well mask a low lean mass. আমরা যখন মাসলটাকে দেখব, মাসলের মাস কতটা সেটাকে আমাকে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে হবে অ্যাপার্ট ফ্রম দ্য বডি ওয়েট। কারণ বডি ওয়েট একই থেকে যেতে পারে, মাসল কমে গেছে কিন্তু অ্যাডিপোস টিস্যু বেড়ে গিয়ে সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে, যার ফলে ওজন একই থেকে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে তার মধ্যে অ্যাকচুয়ালি মাসেল টিস্যু অনেক কম, ফ্যাট টিস্যু ফাইবার অনেক বেড়ে গেছে। Also, ectopic fat infiltration in the muscle lowers the quality of skeletal muscles, thereby impairing muscle function. Naturally, মাসেল টিস্যু যত কমে যাবে, ফ্যাট যত বাড়বে, সেই মাসেলের পাওয়ার কমে যাবে, তার স্ট্রেংথ কমে যাবে, তার ফাংশনাল ক্যাপাসিটি কমে যাবে। Involuntary weight loss is a major risk factor for physical frailty. ফ্রেলটি ফেনোটাইপটা কি? ফ্রেলটি ফেনোটাইপের 5টা ফ্যাক্টর আছে: ওয়েট লস, ফ্যাটিগ, উইকনেস, স্লো গেট স্পিড অ্যান্ড লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কম্পোনেন্টস অফ ফ্রেলটি: ওজন কমে যাবে, মানুষটি সহজেই ক্লান্ত হয়ে পড়বেন, ওভারঅল তার দুর্বলতা থাকবে অনেক, খুব আস্তে আস্তে হাঁটবেন, গেট স্পিডটা অনেক কমে যাবে, এবং লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যে কোনো কাজকর্মেই তার একটা লেথার্জি আসবে, আস্তে আস্তে করবেন, ততটা করে উঠতে পারবেন না। এই অল 5 ফ্যাক্টরস টুগেদার কনস্টিটিউট ফ্রেইলটি ফেনোটাইপ। ডায়াগনোসিস অফ ম্যালনিউট্রিশন, দেয়ার ইজ আ গ্লিম ক্রাইটেরিয়া। গ্লিম ক্রাইটেরিয়াতে 3টে ফেনোটাইপিক ক্রাইটেরিয়া আছে আর 2টো ইটিওলজিক ক্রাইটেরিয়া আছে। এটার মধ্যে থেকে একটা থাকতে হবে, এটার মধ্যে থেকে একটা থাকতে হবে। এই দুটো যদি থাকে তাহলে দ্যাট উইল ফুলফিল গ্লিম ক্রাইটেরিয়া, যেটা থেকে আমি বলতে পারবো যে মানুষটা ম্যালনারিশড। ফেনোটাইপ ক্রাইটেরিয়া কি কি? ওয়েট লস মোর দ্যান 5% উইদিন লাস্ট 6 মান্থস, আর 6 মাসের বেশি যদি ধরি তাতে যদি 10% বডি ওয়েট লস হয়, এটা 1 নম্বর। লো বডি মাস ইন্ডেক্স লেস দ্যান 20 কেজি পার স্কোয়ার মিটার যদি পেশেন্টের বয়স 70-এর নিচে হয়, আর যদি 70-এর ওপরে হয় তাহলে লেস দ্যান 22 কেজি পার স্কোয়ার মিটার যদি হয় তাহলেই তাকে লো বিএমআই আমরা ধরবো। আমরা হায়ার বিএমআই নিয়ে অনেক বেশি কনসার্ন, ডায়াবেটিস, ওবেসিটি ইত্যাদি নিয়ে এই হায়ার বিএমআই নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু লো বিএমআই নিয়ে অতটা হয় না। লো বিএমআই মানে লেস দ্যান 20 কেজি পার স্কোয়ার মিটার ইন লেস দ্যান 70 ইয়ার্স, আর লেস দ্যান 22 কেজি পার স্কোয়ার মিটার যদি 70-এর বেশি বয়স, আর রিডিউসড মাসল মাস। এই 3টে ফ্যাক্টরের মধ্যে একটা থাকতে হবে। আর 2টো ইটিওলজিক ক্রাইটেরিয়া কি কি? রিডিউসড ফুড ইনটেক অর অ্যাসিমিলেশন, মানে লেস দ্যান 50% অফ এনার্জি রিকোয়ারমেন্ট ফর মোর দ্যান উইক। 1 সপ্তাহের বেশি তার যতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট তার 50%-এরও কম পেশেন্ট খাচ্ছে, এটা যদি হয়। অর এনি ক্রনিক জিআই অ্যান্ড অ্যাডভার্স
GI conditions which adversely affect the food absorption or assimilation and inflammation. এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া, মানে দুটো ক্রাইটেরিয়া, ইটিওলজিক ক্রাইটেরিয়া কি কি হলো, এক সপ্তাহের বেশি যদি 50% কম ক্যালোরি ইনটেক হয়, আর তার বেশি সময়ের জন্য যদি যে কোনো রিডাকশন অফ ক্যালোরি রিকোয়ারমেন্ট হয়, আর ক্রনিক জিআই বা অন্য কন্ডিশন যেগুলো ফুড অ্যাবজর্পশন বা অ্যাসিমিলেশনকে অ্যাডভার্সলি এফেক্ট করছে, বা ইনফ্লামেশন লাইক ক্রনস ডিজিজ অর আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি। এই ধরনের ইটিওলজিক ক্রাইটেরিয়া যদি একটা থাকে, one phenotypic and one etiologic criteria is required for diagnosis of malnutrition. এর মধ্যে একটা থাকতে হবে, এর মধ্যে একটা থাকতে হবে, তাহলে আমরা গ্লিম ক্রাইটেরিয়া ফুলফিল করব, which will diagnose the patient as a malnourished. Macronutrient deficiencies, frequently insufficient protein and calorie intake. Hence, this is commonly referred to as protein energy malnutrition or protein energy undernutrition. এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এর আগে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি নিয়ে বলেছি, এটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস। বোথ ক্যালোরি অ্যান্ড প্রোটিন ইনটেক ইজ লেস দ্যান হোয়াট ইজ রিকোয়ার্ড, সো কনকমিটেন্ট নিড ফর বোথ অ্যাডিকুয়েট এনার্জি অ্যান্ড হায়ার প্রোটিন ইনটেক ইজ রিকোয়ার্ড। অ্যাডিকুয়েট প্রোটিন এনার্জি ইনটেক মানে কত, 25 to 30 কিলো ক্যালোরি পার কেজি অফ বডি ওয়েট, এইটা হচ্ছে একটা এলডারলি পেশেন্টের ক্যালোরি ইনটেক সারাদিনে। আর প্রোটিন ইনটেক হচ্ছে যার ডেফিসিয়েন্সি আছে 1.0 to 1.2 গ্রাম পার কেজি ইন দ্য এলডারলি, এটা হচ্ছে নর্মাল, আর যাদের ডেফিসিয়েন্সি আছে তাদের 1.2 to 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট। কাদের ক্ষেত্রে এটা না, ওল্ডার অ্যাডাল্টস যাদের ম্যালনিউট্রিশন আছে বা কোনো প্রোটিন লুজিং ডিজিজ আছে, এদের ক্ষেত্রে 1.2 to 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসেবে আমাকে প্রোটিন ডেইলি দিতে হবে। আর নর্মালি মেনটেন্যান্স কত, ক্যালোরির ক্ষেত্রে সেটা 25 to 30 কিলো ক্যালোরি পার কেজি অফ বডি ওয়েট, আর প্রোটিনের ক্ষেত্রে সেটা 1.0 to 1.2 গ্রাম পার কেজি ইন দ্য এলএলই। এই অ্যামাউন্টে আমাকে ক্যালোরি এবং প্রোটিন প্রতিদিন সাপ্লাই করতে হবে পেশেন্টকে টু ট্রিট ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। আমরা যদি একটা অ্যাভারেজ মানুষকে ধরি 50 থেকে 60 কেজি, আমাদের বাঙালিদের মধ্যে যেরকম হয় 60 কেজি, মানে তাকে যদি তুমি প্রোটিনটা যদি ধরো আমি 1 গ্রাম করে ধরলাম, 1 গ্রাম পার কেজি মানে তার 50 থেকে 60 গ্রাম প্রোটিন সারাদিনে দরকার হয়। এবার তুমি যা একটু তলিয়ে ভাবো, 50 থেকে 60 গ্রাম প্রোটিন মানে কতটা, একটা স্ট্যান্ডার্ড সাইজের পোলট্রি ডিমে 60 গ্রাম প্রোটিন, তাতে প্রোটিন থাকে 16 বোধ হয়, 16, মানে তুমি চিন্তা করো, তুমি যদি 60টা 4খানা ডিম খাও রোজ, তবে তুমি সেই প্রোটিন রিকোয়ারমেন্ট করতে পারো। আমরা একটা ডিম খেয়েই ভাবি বিরাট কিছু খেয়ে ফেললাম, বা এক পেশেন্টকে একটা ডিম দিয়েই ভাবলাম বিরাট প্রোটিন দিয়ে দিলাম, ব্যাপারটা আদৌ তা নয়। একটা ডিম তুমি খাওয়ালে মানে তার থেকে 15-16 গ্রাম হয়তো প্রোটিন সে বেরো। তাকে যদি পুরো 50 থেকে 60 গ্রাম প্রোটিন দিতে হয়, তাহলে তাকে এক বেলা একটা স্ট্যান্ডার্ড সাইজের মাছ খেতে হবে, অন্য বেলা একটা গোটা ডিম খেতে হবে, অ্যালং উইথ আদার প্ল্যান্ট প্রোডাক্টস, মানে ডাল বা অন্যান্য জাতীয়, এই সবগুলোর তবে তার প্রোটিন রিকোয়ারমেন্টটা অ্যাডিকুয়েটলি মেট হচ্ছে। ঠিক আছে, কাজে যার জেনুইন প্রোটিন ডেফিসিয়েন্সি রয়েছে বা পোটেনশিয়াল ফর প্রোটিন বা ইম্পেন্ডিং প্রোটিন ডেফিসিয়েন্সি রয়েছে, তাকে যদি তুমি প্রোটিন সাপ্লিমেন্ট ঠিক করে করতে যাও, তাহলে তোমাকে দেখতে হবে যে সবটা আমি দিতে পারছি কিনা, বা সে অ্যাকচুয়ালি বাড়িতে খাবে কিনা। আমরা যারা ধরো ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, যারা 3rd স্টেজ বা 4th স্টেজে থাকে, তাদের সাধারণত একটু প্রোটিন রেস্ট্রিক্ট করা দরকার। প্রোটিন রেস্ট্রিক্ট মানে কত, 1 to 1.2 যেটা নর্মাল, তার থেকে আমরা কম দেবো, 0.6 to 0.8 গ্রাম পার কেজি এই হিসেবে দেওয়া হয়। এবার তাকে তুমি হিসেব করলে দেখবে, একটা হয়তো সিকেডি পেশেন্ট মানে ইউজুয়ালি অনেকটাই ওই অ্যাডভান্স ডায়াবেটিক পেশেন্ট, অনেকদিন ধরে ডায়াবেটিস আছে এরকম হয়, এরা বেশিরভাগই খুব ফ্রেল চেহারার হন। অ্যাভারেজ আমি ধরলাম 50 কেজি ওজন, 50 কেজি হলে 0.8 মানে 40 গ্রাম হয়। 40 গ্রাম প্রোটিন দিতে গেলে আমাকে স্ট্যান্ডার্ড এক সাইজের মাছ এবং একটা ডিম তাকে ডেইলি পেশেন্টকে খেতে বলতে হবে। কিন্তু বাস্তবে কি হয়, বলা হয় প্রোটিন খাবেন না বা খুব কম খাবেন। এবার বেশিরভাগ পেশেন্টেরই যেখানে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেখানে তাদের এমনি প্রোটিন ইনটেকটা কম হয়, তারপর যদি আমি বলি প্রোটিন আবার বেশি খাবেন না, তাহলে তিনি আরো কমিয়ে দেবেন, মানে আরো বেশি ক্যাটাবলিজমটা হবে, আরো প্রোটিন ডিমান্ডটা মেট হবে না, পেশেন্ট আরো আস্তে 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 শুকিয়ে যাবে, তার সার্কোপিনিয়া হবে, তার ইমিউনিটি কমে যাবে, এবং দ্রুত পেশেন্ট স্টেজ 3 থেকে স্টেজ 4 স্টেজ 5 চলে যাবে। সুতরাং এই ব্যাপারগুলো ভাবার আছে। আর
ক্যালোরি রিকোয়ারমেন্ট যেটা বললাম 25 to 30 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট। আমার যদি 60 কেজি ওজন হয় 60 ইন্টু 30 মানে 1500 থেকে 1800 ক্যালোরি আমার সারাদিনে খাওয়া দরকার। এবার সেটা আমি পুরোপুরি কার্বোহাইড্রেট থেকে নিতে পারবো, কার্বোহাইড্রেট আমাকে এমনি কিছুটা কমানো দরকার। তুমি অল্প কিছু ফ্যাট তার মধ্যে দেবে, অন্যান্য জিনিসগুলো যেগুলো রিফাইন্ড দিচ্ছ সেগুলোকে যতটা সম্ভব কমিয়ে এইভাবে পুরোটাকে করে একটা করতে হবে। তো এই ক্যালোরি আর প্রোটিনের একটা ঠিকঠাক সাপ্লিমেন্টেশন এই পেশেন্টদের করা দরকার হবে। ফাইনালি, the body weight dissatisfaction which may lead to avid dieting, weight loss and eating disorders. This is frequent in older adults nowadays. আগে হতো না, কারণ আগে খাওয়াটা ছিল, প্রবলেমটা ছিল না পাওয়ার, পেতো না, খেত না, অ্যাবজর্ব করতে পারতো না, এই ব্যাপারটা হতো। এখন যারা এল্ডারলি, অনেকে ওয়েল টু ডু, অনেকের ভালো সংস্থান আছে, আর্থিক সংস্থান আছে, এদের ক্ষেত্রে নানা কারণে দেখা যায় যে ফুড ফ্যাটিজম এসে যায়। দুধ খাওয়া দরকার, ছানা খাওয়া দরকার যাতে ক্যালসিয়ামের অভাব মেটে, কিন্তু আমার দুধ হজম হয় না, আমার দুধ খেলেই হয়, দুধ আবার কি খাবো, এরকম একটা ব্যাপার। অ্যানিমাল প্রোটিন বেশি খাচ্ছে না, বয়স হয়ে গেছে, বা বিভিন্ন সোশিও পলিটিক্যাল কারণে হয়তো ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন। আগে খেতেন প্রোটিন, কিন্তু এখন ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন, অ্যানিমাল প্রোটিন যথেষ্ট খাচ্ছেন না। এই রকম নানা কারণে আস্তে আস্তে ফুড ফ্যাটিজম হয়ে দেখা যায় যে যতটা নিউট্রিয়েন্ট ইনটেক হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না। এইগুলো আগে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা এই জাতীয় রোগে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে নর্মাল পপুলেশনে এই জিনিসগুলো অনেকের হতে শুরু করেছে। ডায়েটারি কাউন্সেলিং উইথ অর উইদাউট ওরাল নিউট্রিশনাল সাপ্লিমেন্টস ইজ মোর এফেক্টিভ দেন ওরাল নিউট্রিশনাল সাপ্লিমেন্টস অ্যালোন। অনেক ডাক্তার যেটা করেন, বিজি ডাক্তার আসছে, রুগী বলছেন একটা ফুট করে একটা সাপ্লিমেন্ট লিখে দেওয়া হলো, বা রুগী নিজেই হোয়াটসঅ্যাপ দেখে এই দেখে সেই দেখে কিছু এইসব যেগুলো অনলাইন মার্কেটিং করে কোটো কিছু প্রচুর দাম দিয়ে দিয়ে কোটো কিনছেন, এই কিনছেন, সে কিনছে, খেয়ে ভাবছেন তাতেই সবকিছু হয়ে যাবে। ব্যাপারটা তো তা নয়। তোমার এক্স্যাক্টলি কি ধরনের ডেফিসিয়েন্সি হচ্ছে, কোন এরিয়াগুলোকে তোমাকে অ্যাড্রেস করা দরকার, সেইটা দেখে সেই অনুযায়ী সাপ্লিমেন্টেশনটা করা দরকার। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য ডক্টর। এটা কোনোদিন সোশ্যাল মিডিয়া করতে পারবে না, এটা কোনোদিন কোনো হেলথ কেয়ার প্রোভাইডার, মানে লেস ইনফর্ম কোনো হেলথ কেয়ার প্রোভাইডার কোনোদিন করতে পারবে না, এটা ডাক্তারের কাছে। কাজেই তোমার কাজ হচ্ছে এল্ডারলি পার্সন, তাকে ওভারঅল অ্যাসেস করা, তার কোনখানে ডেফিসিয়েন্সি আদৌ আছে কিনা ডেফিসিয়েন্সি, বা ভবিষ্যতে কিছু ডেফিসিয়েন্সি গ্রো করার চান্স আছে কিনা, সেই ব্যাপারগুলো ভেবে সেইটা নিয়ে তাকে কাউন্সেলিং করা। কাউন্সেলিং করতে বিশাল কিছু সময় লাগে না, এরা সকলেই বয়স্ক মানুষ, মোটামুটি বুদ্ধিশুদ্ধি আছে, একটা অভিজ্ঞতা আছে। তুমি অল্প কিছু তাকে হিন্টস দিলে, একটু বুঝিয়ে দিলে তিনি সে ব্যাপারটা অ্যাসিমিলেট করতে পারবেন। এবং এই জিনিসগুলোকে দেখতে হবে। আমাদের কাজ হচ্ছে ম্যালনিউট্রিশন আছে কিনা, কোনো স্পেসিফিক ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা সেগুলোকে ডিটেক্ট করা, দরকার হলে কিছু টেস্ট করে সেগুলোকে কনফার্ম করা, এবং সেটাকে একই সাথে ডায়েটারি কাউন্সেলিং এবং প্রয়োজন হলে তার সাপ্লিমেন্টেশন করা। শুধু সাপ্লিমেন্টেশন করে হবে না, তাকে কাউন্সেলিংও করা।